খবর পত্রিকার নিয়মিত আয়োজন জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দৈনিক বাংলা খবর পত্রিকার প্রধান সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য কিরণ শর্মা। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়ছি। প্রথম আলো তারা যে গুরুত্বপূর্ণ সংবাদটি করেছে, নির্বাচন সামনে রেখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এরপরই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এই সরকারের মেয়াদে নয়। উপদেষ্টারা সম্পদের হিসাব জমা দিলেও এখনো প্রকাশ করা হয়নি এবং এরপরেই আছে মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরে চলে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন, তার যে গুরুত্বপূর্ণ সংবাদটি করেছে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার, এবং এরপরেই আছে ঝুলে গেছে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন। দৈনিক পূর্বকম তারা যে প্রধান শিরোনামটি করেছে এনসিটি ইস্যুতে কঠোর অবস্থানে বন্দর। এবং দৈনিক ভোরের ডাক তারা যে গুরুত্বপূর্ণ সংবাদটি করেছে বিদ্রোহীরা পাল্টাবে ভোটের সমীকরণ। এছাড়াও রয়েছে এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না, বিডা চেয়ারম্যান। আসছে নির্বাচন, চারদিকে উৎসব মুখর পরিবেশ, সাত সাত রং। একদিকে জামায়াতের প্রার্থীরা, অন্যদিকে বিএনপি প্রার্থীরা। সেই সাথে চায়ের দোকানগুলোতে রাজনৈতিক আলোচনা এবং চায়ের আড্ডা। কারা হতে যাচ্ছে এবারের সম্ভাব্য বিজয়ী? প্রতিটা প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনামূলক অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি স্যারের কাছে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব, নির্বাচন সামনে রেখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এটা একটি স্বাভাবিক ঘটনা, যেহেতু সামনে নির্বাচন। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমে গেছে এবং তাদের স্ব দায়িত্ব পালন করছে। আসলে সামগ্রিক বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এরই মধ্যে আমরা জানতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, পুলিশ, র্যাব, সকল আইনশৃঙ্খলা বাহিনী এই নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে সকল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং নির্বাচন কমিশনের নির্বাচন অফিসাররাও দায়িত্বে নিয়োজিত রয়েছে। ধারাবাহিকভাবে অনেকটা সাজানো হয়েছে। এখন এরই মধ্যে আমরা এই নির্বাচন কমিশন যে কতগুলো বিধিমালা তৈরি করেছেন, সেটা হচ্ছে আমরা জানতে গণমাধ্যম কর্মীরা নির্বাচন কেন্দ্রে 20 মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। এটি অবশ্য গণমাধ্যম কর্মীদের জন্য এটি একটা সময়টা একটু বেশি নয়, কারণ নির্বাচন একটা কেন্দ্রে নির্বাচনে আমরা অতীতে যখন আমরা দায়িত্ব পালন করেছি নির্বাচনে সংবাদ সংগ্রহে, তখন আমরা ভোটারদের সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। নির্বাচন কর্মকর্তা, পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সবার সাথে একটু কথা বলা হয়। এই 20 মিনিট বলতে বলতে চলে যায়। তো এটা আগে একটা যেটা করা হতো, তাতে ভোটারদের একটা বেশি সমস্যা হতো না। এটা এই কারণে করা হলো তো আমরা জানি না, তবে এখন যেটা করা হয়েছে যে ভোটারদের সুবিধার জন্য, ভোটারদের বিভ্রান্ত না হয়, সময় নষ্ট না হয় ইত্যাদি বিভিন্ন কারণ দেখিয়ে। তো এই নির্বাচনে শুধু
সংসদ সদস্যদের নির্বাচনের বিষয় নয়, এর মধ্যে একটি বিষয় হলো, বড় বিষয়, সেটা হলো গণভোট। এই গণভোটের 84টি ধারা সংশোধনের বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার যে একটা কমিটি করেছিল, সংস্কার কমিটি, এই সংস্কার কমিটি এটাকে সংক্ষেপে করে জনগণের কাছে তুলে ধরা 4টি বিষয়কে সামনে তুলে ধরেই মূলত এই সংস্কারের বিষয়টা, এই গণভোট, হ্যাঁ না ভোটটি জনগণের সামনে নেওয়া হয়েছে। কিন্তু এই 4টি বিষয় জনগণ কিন্তু ভালোভাবে অবগত না। এটা কিন্তু এটা করার সাথে সাথে আরও আগে থেকে ব্যাপক প্রচার বাধা ছিল, এই 4টা বিষয় আপনি কি সংসদে কি চান নাকি চান না, মূল যে 4টা বিষয় সেটা কিন্তু উল্লেখ আমরা জনগণ জানতে পারেনি, অধিকাংশ জনগণ জানতে পারেনি। এইটার আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 400 গজের মধ্যে ভোটার কেন্দ্রে কোনো প্রবেশ করতে পারবে না, কোনো ধরনের মিছিল মিটিং করতে পারবে না, দাঙ্গা হামাঙ্গা যা কর বাইরে করবে। এই 400 গজে বলতে গেলে 44,000। এছাড়াও এবারের নির্বাচনে বড় পরিসরে থাকছেন বিদেশি পর্যবেক্ষক। আমরা আগেও দেখেছি, আগেও নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এবার ধারণা করা হচ্ছে আরও বিপুল সংখ্যক পরিমাণে বিদেশি পর্যবেক্ষক তারা পর্যবেক্ষণ করবেন বিভিন্ন ভোট কেন্দ্র। এ বিষয়ে একটু জানতে চাই। বিদেশি পর্যবেক্ষকরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রতি নির্বাচনী আসেন এবং তারা তাদের মতো করে তারা তথ্য সংগ্রহ করেন এবং পরবর্তীতে তারা প্রকাশ করেন। এটা এবার হয়তো একটু বাড়বে বলা যায়, বাস্তবে কতটুকু বাড়বে আমরা বলতে পারি না। এটা আমরা স্বাগত জানাই বিদেশি পর্যবেক্ষকরা আসুন, আমাদের দেশে যে নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে, তারাও প্রতিটি দেশেরই, যে কোনো দেশের নির্বাচনে তারা এই পর্যবেক্ষকরা তারা পর্যবেক্ষণে যান এবং তাদের অভিমত প্রকাশ করেন। কিন্তু বাস্তবে যে আমাদের দেশের যে এই যে নির্বাচনী পর্যবেক্ষক, আমাদের অনেকগুলো সংস্থা রয়েছে বাংলাদেশে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের নির্বাচনী আমাদের দেশের এই সংস্থাগুলো যেয়ে থাকেন। সেই সদস্য সংস্থাগুলো যদি আমাদের দেশের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বেশি দায়িত্ব পালনের, তথ্য প্রকাশের জন্য কোনো ধরনের সমস্যা যদি অনুভব করেন, সরকারকে তথা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তাদেরও সেই রকম সুবিধা সহযোগিতা দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এবারে যে সংবাদটি হলো ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি, এর সরকারের মেয়াদে নয়। আমরা আগেও দেখেছি যে বন্দরকে নিয়ে আসলে অনেক কিছুই হয়েছে, যে কখনো গোপন চুক্তি বা কখনো প্রকাশ্যে, এবং কখনো বা এই যে বন্দরকে নিয়ে যে আমরা যদি বলি যে যেটাকে আমরা রিউমার বলে থাকি, বা আসলে এই সরকারের মেয়াদে নয় কেন? এই যে গতকাল যে আমরা বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় বাণিজ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অবদান রেখে চলেছে, তো বছরের পর বছর। ঠিক আছে, এখানে একটি এই স্পর্শকাতর এলাকা, এই জোনটাকে যখন এই যে ডিপি ওয়ার্ল্ড যে একটা বিদেশি কোম্পানি যারা এই বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, যেটা সংক্ষেপে এনসিটি বলে, এই টার্মিনাল অপারেটিং করার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হবে। তো বাংলাদেশের এই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশের একটি কোম্পানিকে দিয়ে এই টার্মিনালটি অপারেট করেছিলেন। করার পরে সেখানে আমরা খুব ভালো রেজাল্টে পাচ্ছিলাম। পরবর্তী পর্যায়ে তাদের চুক্তির মেয়াদ চলে যাওয়ার পরে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আমরা তাদের চেয়ে, ওই কোম্পানির চেয়ে আরও বেশি ফলপ্রসূ আমরা এই কন্টেনার হ্যান্ডলিংয়ে বিরাট সংখ্যক সফলতা অর্জন করেছি। এইটা আমাদের একটি দেশের কোম্পানিকে আরও বেশি দক্ষ করে তোলার জন্য আমরা আমাদের দেশের যদি কোম্পানিগুলো আরও বেশি দক্ষ হয়, আরও বেশি অভিজ্ঞতা অর্জন করে এবং আরও বেশি উন্নত মানের ইকুইপমেন্ট ব্যবহার করতে পারে, তো সেখানে
আমরা একসময় দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর গ্যান্ট্রি ক্রেন পরিচালনার জন্য অপারেট খুঁজে পাওয়া যেত না। এখন তো অনেকগুলো গ্যান্ট্রি ক্রেন পরিচালনার জন্য অনেকগুলো সংস্থা হচ্ছে, অনেকগুলো গ্যান্ট্রি ক্রেন যেগুলোতে পণ্য উঠানো নামানোর জন্য ভারী কন্টেনারগুলো। তো এই কাজগুলো দেখা যায় আমাদের সেই রকম দক্ষ কর্মী ছিল না। এখন চট্টগ্রাম বন্দরে সেগুলো সক্ষমতা অর্জন করেছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর পৃথিবীর বিভিন্ন এতগুলো দেশে বন্দর রয়েছে, যেখানে প্রায় 200 খুব সম্ভব 285টার মতো বন্দর রয়েছে। তার মধ্যে বা চট্টগ্রাম বন্দর এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মানে অপারেটিং থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের অতীতের যে অনেক বিভিন্ন কমপ্লেন্স ছিল, এই কমপ্লেন্সগুলো পরিপূর্ণ করে চট্টগ্রাম অনেক দূরে গিয়েছে। 67তম বন্দর হিসেবে বাংলা চট্টগ্রাম বন্দর চলে আসছে। এই জায়গায় এই বন্দরটা দীর্ঘদিন যাবৎ যখন এখানে আরেকটা পিসিটি নতুন কন্টেইনার টার্মিনাল, এটাকে সৌদি আরবের দিকে একটি প্রতিষ্ঠানকে এরই মধ্যে সরকার পরিচালনার জন্য দিয়েছে। তা আমাদের কন্টেইনার টার্মিনাল একটা আছে, সিসিটি একটা আছে, সেইটা এখন এগুলো যে নতুন করে দেওয়ার জন্য পুরনো জিনিসগুলো যেগুলো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশের যে সুদক্ষ একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী, তারা এইটা অপারেট করে তারা সফলতা দেখিয়েছে। এরই মধ্যে সরকার, অন্তর্বর্তী সরকার, অতীতের সরকারগুলো এই ব্যাপারে কখনো কখনো এটাকে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু চট্টগ্রাম বন্দর সুরক্ষা পরিষদ নামে একটা সংগঠন আছে দীর্ঘদিন যাবৎ, এবং চট্টগ্রাম আপামর জনসাধারণও চায় না যে একটি বিদেশি কোম্পানিকে এরকম একটি স্থাপনা নিয়ন্ত্রক চলে যায়। এটা চলে গেলে এখানে নিরাপত্তার স্বার্থের বিষয়টি জড়িত রয়েছে। তো এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক অবস্থান আছে, সরকারের ব্যাখ্যা আছে যে এখানে খালাসের ক্ষেত্রে এই যে একটা বড় যে এটা যদি দেশীয় থাকে তাহলে অনেক অর্থ অপচয় হয়, ইনকাম কম হয়, চুরি হয়, নানান ধরনের প্রশ্ন থাকে। আবার পক্ষান্তরে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো যখন পরিচালনা করেছে প্রায় বেসরকারি আবার সরকারি হিসেবে বন্দর কর্তৃপক্ষ নিজের তত্ত্বাবধানে নৌবাহিনী দিয়ে পরিচালনা করে সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু আমরা এটাকে যখন দেওয়ার জন্য কিন্তু প্রশ্ন আসছে যে সুরক্ষা পরিষদের দীর্ঘদিন যাবৎ বন্দর সুরক্ষা পরিষদ এই যে কয়েকটা দিন আন্দোলন করে ব্যাপক ক্ষতি, সামনে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্য খালাসের অপেক্ষায় কতগুলো জাহাজ, এখানে প্রায় 59,000 কন্টেনার এই খালাসের অপেক্ষায় রয়েছে। এই যে 7-8টা দিন যেই অবস্থাতে চলে গেল, এটা তো এতদিন চিন্তা না করে হঠাৎ করে যখন বন্দর একদম অচলা অবস্থা, এর মধ্যে গতকাল বন্দর চেয়ারম্যান হার্ডলাইনে বক্তব্য দিয়েছেন যে কোনো ক্রমেই বন্দরকে অচল করা, বন্দর সীমিত আকারেও হলো বন্দরের হ্যান্ডলিং চলেছে, একেবারে বন্ধ ছিল সেরকমটি বলা যাবে না। এখন আমাদের সীমিত হলে চলবে না। এই সময়টা সামনে রমজান, এর মধ্যে আমাদের একটা দেশের একটা জাতীয় নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে, তারপরে গ্রামের মানুষ যারা শ্রমিক তাদের বাড়িতে চলে যাবে ভোট দিতে। এই বিষয়টির মাথায় রেখে কেন সরকার এই জাতীয় সিদ্ধান্ত নিল, এটা মানুষের সামনে আসলো, পণ্য হ্যান্ডলিং কম হলো, এই এতদিনের এই 7 দিনের এটা কতদিনে পূরণ করতে পারবে আমরা জানি না। তো আশা এটা মানে বঙ্গবন্ধু সরকার তারাও আন্দোলনে আসা উচিত হয়নি এই মুহূর্তে, পাশাপাশি সরকারও এই ধরনের পদক্ষেপটি সামনে এই মুহূর্তে আনা উচিত হয়নি। আমরা আগেও দেখেছি যে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দর হওয়া সত্ত্বেও কিন্তু নানা সমস্যায় জর্জরিত ছিল। আশা করছি এই সমস্যাগুলো অচিরেই কেটে যাবে এবং সচল হবে আমাদের বন্দর, এবং চুক্তি হলেও সেটা আমাদের জন্য যেটা মঙ্গল তেমন চুক্তিই হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। চলে যাচ্ছি অন্য আরেকটি সংবাদে। উপদেষ্টারা সম্পদের হিসাব জমা দিলেও তা প্রকাশ করা হয়নি, কেন এই লুকোচুরি আপনার কি মনে হয়? আমরা মনে করি, আমরা শুধু গণমাধ্যম কর্মী হিসেবে নয়, আমরা মনে করি প্রতিটি নাগরিকেরই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সব সরকারগুলো নির্বাচনের পূর্বে যে এখন সব রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি জনগণের জন্য এটা করব, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, তো এই কথাগুলো যখন দায়িত্বে যান, এই অন্তর্বর্তী সরকার তো ভোটের সরকার নয়, তারা তো সবকিছু
যে ভালো বিষয়টিগুলো অনেক ক্ষেত্রে যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট পারে না, রাজনৈতিক সরকারগুলো পারে না, সেটা তো এরা পারা উচিত ছিল। যে স্বচ্ছতা, জবাবদিহিতা, কারণ তাদের তো লোভ লালসা নাই, তাদের তো অভাব নেই। তাদের যারা এখানে দায়িত্বে রয়েছে তারা প্রত্যেকেই যে যদি এই সম্পদের হিসাব সব এই যে আগামী একটা এই জাতীয় সংসদ নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি, সকল এমপি দায়িত্ব গ্রহণের মানে নির্বাচনের পরপরই তারা একটা এই যে এর মধ্যে আবেদন যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন তারা তাদের সম্পদের একটা হিসাব দিয়েছে। যখন নির্বাচিত যারা হবেন প্রত্যেকের সম্পদের হিসাব দিবেন, আবার যখন মেয়াদ শেষ হবে তারা একটা হিসাব দিবেন। এই যে এই সময়ের মধ্যে যে এটা যাতে মানে কোনো ধরনের দুর্নীতি করে যে সম্পদের পাহাড় না করতে পারে, এই স্বচ্ছতা রাখার জন্য এটা করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা যারা দায়িত্ব গ্রহণ করেছেন এর মধ্যে বিভিন্ন জন বলে যে কেউ কোনো উপদেষ্টা অনেক সম্পদ করেছেন, আবার তাদের থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। যাদের সব ব্যাপারে জনগণের বিভিন্ন গণমাধ্যমের অনেক কথা বলেছেন, জনগণ কথা বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে কোনো উপদেষ্টা অনেক সম্পদ করেছেন এই দায়িত্ব থেকে, আবার কোনো উপদেষ্টা সম্পর্কে কোনো কথাই উঠে নেই। তো এই জন্য স্বচ্ছতার জন্য সরকার যেহেতু তারা তাদের সম্পদের হিসাব এরই মধ্যে পেশ করেছে, এটা জনসম্মুখে নির্বাচনের আগেই আরও অন্তত যখন তারা দিয়েছেন সাথে সাথে এটা প্রকাশ করা উচিত ছিল। কারণ এখানে আমাদের স্বাধীন দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করার জন্য, তারা তদন্ত করার জন্য তাদেরকে এই এটা যে হিসাব দিয়েছেন। আশা করি যে জনগণের কাছে তুলে না ধরলেও সেই দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে। আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি খবর, অন্য আরেকটি প্রসঙ্গে। মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই যে এবারই মানে বিপুল পরিমাণে জামায়াতের যে আসলে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত। আসলে সব কিছু পরিস্থিতি মিলিয়ে যে আমরা আসলে কি বলতে পারি, ভোটের সমীকরণ আসলে কাদের দিকে যাচ্ছে? এটা বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর যেটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় এই পর্যন্ত ইতিমধ্যে 12টি নির্বাচন হয়েছে। সেই 12টি নির্বাচনে কখনো কোনো দল যে নির্বাচন অংশগ্রহণ করে নাই, বিভিন্ন প্রতিবন্ধক, কেউ কোনো দল কখনো ইচ্ছা করে নাই যে আমরা দায়িত্ব করব। এটা আমরা দেখেছি যে 1986 সালে কতগুলো 3টা রাজনৈতিক দলের রূপরেখা হয়েছিল যে আমরা সাথে সরকারের অধীনে নির্বাচনে যাবে না। পরবর্তীতে আবার দেখলাম যে আওয়ামী লীগ সহ জামাত ইসলাম তখন এর সাথে অধীনে নির্বাচনে গেছে। এটা রাজনৈতিক সুকৌশলের বিষয়। আবার এখন এই যে পরবর্তী পর্যায়ে যে আমরা 86 পরে 88 সালে আমাদের সংসদ ভেঙে গেল, আবার নির্বাচন হলো। 88 পরে আবার যখন 90 আসলো সরকার, তখন এরশাদ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দল তারা সম্মিলিতভাবে আন্দোলন করে সেই এরশাদ সরকারের 90 সালে পতন ঘটায়। পরবর্তীতে নির্বাচনে ক্ষমতায় আসেন জাতীয়তাবাদী দল বিএনপি। এই যে একটা নির্বাচন আমরা লক্ষ্য করেছি যে সেই সময় তত্ত্বাবধায়ক সরকার, একটা সরকার আসলো আন্দোলনের মধ্যে দিয়ে, একটা সরকারের সাবেক প্রধান বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি দায়িত্ব গ্রহণ করে আবার সেই বিচারপতির পদে ফিরে গেছেন। সে একজন তত্ত্বাবধায়ক নিরপেক্ষ ব্যক্তি, সেটা হিসেবে তিনি সেই সময় প্রমাণ করেছেন। তো এইটার কারণে পরবর্তী পর্যায়ে এটা আবার একটা বিল আকারে তো পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে 1995 সালে এটা একটা আইন পাস হলো যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং সেই নির্বাচনে আবার দেখা গেল যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে গেল। পরবর্তী পর্যায়ে আবার জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসলো। এইভাবে ধারাবাহিকভাবে রাজনীতিতে একটি দল ক্ষমতা আসবে, আরেকটি দল ক্ষমতা থেকে চলে যাবে, এটি স্বাভাবিক, পৃথিবীর বিভিন্ন দেশে এটি বিদ্যমান রয়েছে। এইবারের প্রেক্ষাপটে যে গত 2024 সালে যে একটি নির্বাচন হয়েছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
এবং জামাত ইসলাম সহ অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। ছোট বড় মিলে 39টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আর এবারে নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, 60টি দল নিবন্ধিত সংখ্যক রাজনৈতিক দল। এই এখানে দুইটা জোট হয়েছে, আরও ছোট ছোট দলগুলো ভিন্ন ভিন্নভাবে তাদের অবস্থান থেকে নির্বাচন করছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটি জোট এবং জামাতে ইসলামের দায়িত্বে রয়েছে আরেকটি জোট। এই দুইটি জোট যখন নির্বাচন করতেছে, এক পর্যায়ে দেখা গেল যে এখন একটি বিষয় দাঁড়িয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা বিভিন্ন পর্যায়ে প্রতিশ্রুতি দিতেছে যে আমরা ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠিত করব, তারপর ন্যায় বিচার করব, সব কিছুই ঠিক আছে। আবার ক্ষেত্রে এটাও শোনা গেছে তারা নারীদের ক্ষেত্রে তারা কিন্তু যে নারীর যে ক্ষমতায়ন অনেকাংশে বৃদ্ধি পাবে। আসলে এরকমটি আমরা শুনিনি, তবে যদি যদি তাই হয় তাহলে একজন নারী প্রার্থী আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী পক্ষ থেকে কোনো নারী প্রার্থী তারা ঘোষণা করেনি। পক্ষান্তরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে তাদের ম্যানিফেস্টোতে যে তারা বলছে যে আমরা নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে লেখাপড়ার সুযোগ দেওয়ার জন্য বিএ পাস পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত তারা বিনা বেতনে পড়াশোনা করবে, এরকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা ফ্যামিলি কার্ড করবে। তো এগুলো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে, তো এটা কৌশল তো অবশ্যই বলবো, ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য কৌশল তো হবেই। তবে যারা ক্ষমতাসীন হন, আপনি মনে করেন যে অতীতে যত নির্বাচন হয়েছে, যে অনেকগুলো প্রতিশ্রুতি হয়েছে জনগণের জন্য, সবগুলো প্রতিশ্রুতি যেটা বাস্তবতা, এগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন হওয়ার পরে এগুলো সম্পূর্ণ পূরণ করা সম্ভব না। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে সরকারগুলো চেষ্টা করেছে, সব রাজনৈতিক দল। এগুলো আমরা যদি বলি অতীতে কোনো রাজনৈতিক সরকার কোনো কাজ করে নাই, সেটা আমরা আমি মনে করব ব্যক্তিগতভাবে এটা আমাদের বলা ভুল। সেটা হচ্ছে যে যেই দলই ক্ষমতা এসছে, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তারা কিছু না কিছু উন্নয়ন কর্মকাণ্ড, কেউ বেশি করেছে, কেউ কম করেছে, এবং জনকল্যাণে তারা অনেক পদক্ষেপ গ্রহণ করছে। তো এখন আমি আমার মতো করে চিন্তা করব, যে আমি আমার মতো করে করব, আরেকজনের মতো চিন্তা করে। সেরকম রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই উন্নয়ন কর্মকাণ্ড করার চেষ্টা করেছে। হয়তো এক দলের যেটা করা উচিত মনে করে অন্য দল সেটা হয়তো করতে পারে না। এখন এই যে প্রতিশ্রুতি যে বিষয়টি বলেন, তো সব এই দুই জোটের থেকে বলছে যে এটা করব। আমার মনে হয় যারা ক্ষমতায় যাবেন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে, তারা আশা করি যে মূল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। তো আমার মনে হয় যে নারীদেরকে নিয়ে যে কথাগুলো, দেশের অর্ধেক নারী, তো এদের নিয়ে যে রাজনৈতিক দলগুলো যারা এখানে পরিষ্কার করেছে, বিএনপিও পরিষ্কার করেছে যে আমরা কী করবো নারীদেরকে নিয়ে, জামাত ইসলাম পরিষ্কার করেছে। এতে দেখি মানুষ, জনগণ বুঝবে, যারা বুঝবে যে এখানে শুধু ওই যে আখেরাতে যে আমি নারীদের যা ভোট দিলেই যে আখেরাতে যে যেতে পারবে, এই বিষয়গুলো এগুলো একটু ধর্মীয় একটা বিষয়। তা আমি মনে করি যে এগুলো রাজনীতিরও একটি রাজনীতির জায়গা হচ্ছে যে সত্য এবং মিথ্যা বিষয়, আর ধর্ম সম্পূর্ণ সত্য জায়গা। তো দুইটা এক জায়গায় করা উচিত নয় বলে আমি মনে করি। তবে সেই প্রতিশ্রুতি দেওয়া উচিত যেই প্রতিশ্রুতি আমরা রাজনৈতিক দলগুলোর থেকে যেরকম এখন আমরা প্রস্তাব করছে সেরকম বাস্তবায়ন আমরা তাদের থেকে আশা করব। এই মুহূর্তে চলে যেতে চাই শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার, খানিকটা আলোচনা করা যায় এই বিষয়ে। শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার, সে সাথেও আমরা দেখছি যে প্রচারণা চলছে পুরোদমে দুটো দলেরই, এবং মাঝে মাঝে অপ্রীতিকর কিছু ঘটনাও ঘটছে। যেমন অনেকে প্রচারণায় গিয়ে এই যে চুরিতে যুক্ত হয়ে যাওয়া বা জড়িয়ে যাওয়া, বা এই ধরনের আরও নানা অপকর্মে কিন্তু প্রার্থীরা জড়িত হয়ে পড়ছে। সেই সাথে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই সাথে প্রচারণা তো আছে। এই বিষয়ে একটু জানতে চাই। নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন যখন আসে তখন প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আসে। এক পক্ষ
এক প্রার্থী অন্য প্রার্থীকে কীভাবে ঘায়েল করবে, কথার মধ্যে, কৌশলে, না অন্য কোনো পদ্ধতিতে। এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রতিশ্রুতি এটাই সাধারণত জনগণের কল্যাণে। কেউ যে 10টা প্রতিশ্রুতি দেন, 2টা বাস্তবায়ন করেন, 5টা করেন, যে যত বেশি করতে পারেন ততটা জনগণের কাছে এগিয়ে থাকেন। কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আমরা লক্ষ্য করেছি যে প্রার্থীদের প্রচারণা বেশি একটা সময় পাননি। যেই সময়টা পেয়েছেন এই প্রচারণার মধ্যে নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে, মানে বিশেষ করে তফসিল ঘোষণার অনেক আগে বেশ প্রচার করতে পেরেছেন রাজনৈতিক দলগুলো, এবং বিভিন্ন জায়গায় তারা ব্যাপক আকারে শোডাউন করে বিভিন্ন বিভাগে সবাই যার যার মতো করে সমাবেশ করে জনমনে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু এই শেষ মুহূর্তে যে প্রচারণা আমরা লক্ষ্য করেছি যে দলগুলোর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী বিশেষ করে সংসদ সদস্য প্রার্থী যারা, তারা শুধুমাত্র তাদের ভোটের আহ্বানই জানাচ্ছেন যে আমাদেরকে নির্বাচিত করলে আমরা আমাদের সরকারে এই ক্ষমতায় গেলে, কেউ কোনো প্রার্থী তো এটাও বলতেছেন যে আমরা নির্বাচিত হলে ওনাকে মন্ত্রী বানাবো। হ্যাঁ, তাহলে এই যে এইটা আশ্বাস নির্বাচিত হলে, তো এখানে নির্বাচনের আগে তো অনেক কথাই হয়, পরে সরকার গঠন করলে আমরা এই সুবিধা দেব, জনগণের সুবিধা দেব, প্রার্থীদের সুবিধা দেব। কিন্তু শেষ মুহূর্তে প্রচারণায় প্রতিশ্রুতির ঝুড়ি, কিন্তু শেষ পর্যন্ত জনগণের জনকল্যাণে জনগণের কাছে পৌঁছাতে। এখন অনেকেই হাত মিলান, কোলাকুলি করেন, কোনো জায়গায় বস্তিতে বাচ্চা কুলে নেন। এই যে এটা আমি বলবো যে একটা ড্রামা, নাটক। আমরা চাই প্রচারণা আসলে উৎসবমুখর হোক, কিন্তু সাধারণ জনগণ যেন কোনো কষ্ট না পায়, বা তারা যেন জনগণকে প্রার্থীরা, এই যে জনপ্রতিনিধিরা, আমরা আশা করব জনপ্রতিনিধিরা যেন এখন যেই মানুষের সাথে যে আচরণটি করেন, সাধারণ ভোটারদের সাথে যে আচরণটা করেন, সময় দেন, কথা বলেন, এই হাত বাড়িয়ে দেন, ঘরে ঘরে যান, কোলাকুলি করেন, তারপরে অনেক আশ্বাস দেন, তো এইটা আশ্বাস দেওয়াটা ভালো, চেষ্টা করবে, এইটাও আমরা আশা করি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যেন এরকমটি না দেখি যে একজন ভোটার, একজন তার সংসদের তার ওই এলাকারই একজন মানুষ একটা সমস্যা নিয়ে গেলে ঘন্টার ঘন্টা এই জনপ্রতিনিধি, এই সংসদ সদস্যদের জন্য অপেক্ষা করেন, তারা কথা না বলে চলে যান, পরে আসেন, যে এই বিড়ম্বনাটা যেন তাদের কাছ থেকে না হয়। তবে প্রচারণা যে এখন শেষ পর্যায়ে, আমরা আশা করি যে এই প্রচারণার মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, মারামারি কিংবা প্রতিহিংসা বা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার এইগুলি যাতে না হয়, আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে এবং জনগণও এই বিষয়টিকে এড়িয়ে চলবে। ঝুলে গেছে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন। 11 বছর আগে যে হ্যাকিংয়ের মাধ্যমে যে রিজার্ভ চুরি হয়েছিল, এটার তদন্ত প্রতিবেদন সঠিকভাবে আসলে এটা জমা দেওয়া হয়নি। আবার অনেক সময় দেখা গেল যে জমা দেওয়া হলেও কিন্তু এটার বিচার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। কেন এই লুকোচুরি বারবার? আমাদের তো আসলে এই যে তদন্ত প্রতিবেদন শুধু ওই যে ব্যাংকের বিষয়টা নিয়ে আজকে, তারপর সংক্ষেপে আমি অন্যান্য বিষয়গুলো বলার চেষ্টা করব। তদন্ত প্রতিবেদন আমাদের যেরকম প্রত্যেকটা এই যে যারা তদন্ত কাজে নিয়োজিত থাকেন, পুলিশের ক্ষেত্রে পুলিশ একটা নির্ধারিত সময় আছে যে এই তদন্ত, এই চুরি মামলাটা এটা এতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিবেন, এই ডাকাতি মামলা, তারপরে হত্যা মামলা এতদিনের মধ্যে দেবেন প্রতিবেদন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময় অধিকাংশ ক্ষেত্রে দেওয়া হয় না। তুই একটা সরকার বিশেষভাবে উদ্যোগী হয়ে সমালোচনার মুখে, আমরা এটাও দেখেছি 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যেও, 7 দিনের মধ্যেও আমরা দেখেছি কি তদন্ত প্রতিবেদন দিয়ে সেই বিচার কার্য সমাপ্ত হয়েছে। কিন্তু বছরের বছর যে সাংবাদিক সাগরণী হত্যা মামলা যে রাইট আজ পর্যন্ত তদন্ত প্রতিবেদন সঠিক তদন্ত প্রতিবেদন দিতে পারেনি, জমা দিতে পারেনি। তো এইটাই হলো বাস্তবতা। আর এই ব্যাংকের যে বিষয়টা, এর আর্থিক বিষয়,
এখানে আমাদের দেশ এবং বিদেশের সব কিছু মিলিয়ে একটা তদন্ত প্রতিবেদন এর মধ্যে জমা দিয়েছে। হ্যাঁ, কিন্তু জমা দেওয়ার পরে তারপর অধিকতর তদন্ত সরকার এই ব্যাপারে চিন্তা করছে, কিন্তু সেটাও কতদিনে হয় ওইটুকুই করতে অনেকদিন সময় লেগেছে। আবার কতদিন লাগবে সেইটাই হলো তদন্তের পর, তখন হলো যারা অভিযুক্ত হবে তাদের বিচারের বিষয়। তো এই বিষয়গুলো যখন ঝুলে থাকেন, তদন্ত প্রতিবেদনগুলো যখন তৈরিতে হয়, তখন বিচার ব্যবস্থা বিঘ্নিত হয়, বিচার দীর্ঘসূত্রিত হয়, যার কারণে সঠিক এবং ন্যায় বিচার থেকে রাষ্ট্র বঞ্চিত হয়, জনগণ বঞ্চিত। তাছাড়া এই কাজগুলো সুষ্ঠুভাবে না হওয়ার ফলে আমরা দেখেছি যে অপরাধের সংখ্যা অপরাধীদের অপরাধ করার প্রবণতা আরো বেড়ে যাচ্ছে। চলে যাচ্ছে শেষ সংবাদে। বিদ্রোহীরা পাল্টাবে ভোটের সমীকরণ, আবারও ভোট প্রসঙ্গ। বিএনপির বিপরীতে বাড়তি সুবিধা পেতে পারে জামায়াত। আসলে বেশ একটা উত্তেজনায় মুহূর্তে, টান টান উত্তেজনায় আমি বলবো। একদিকে জামায়াত, অন্যদিকে বিএনপি। উৎসবও জমজমাটভাবে বেশ ভালোই চলছে। আসলে শেষ মুহূর্তে কারা পেতে যাচ্ছে বাড়তি সুবিধা, বিএনপি নাকি জামায়াত? এটা একটা কনক্লুশনে আমি এটাই বলতে চাই, যেটা হচ্ছে যে নির্বাচন তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল প্রার্থী দিতে পারে নাই, প্রার্থী তার নাই, প্রার্থী দেওয়ার সুযোগ নেই। আমরা একেবারে খুব অতি উৎসাহের সাথে আমরা দেখেছি যে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি তারা তো 300 আসন থেকে নির্বাচন করবে, 300 প্রার্থী দিবেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখি না যে 100 প্রার্থী দেওয়ার সুযোগ নেই। তারপরে আমরা লক্ষ্য করছি যে তারা বিএনপির সাথে জোট করবে, পরবর্তীতে শেষ পর্যন্ত দেখলাম আমরা জামাতের সাথে জোট করবে। তো এই যে আসনগুলো আসন, তারপর সর্বশেষ দেখা যায় তাদের 44টা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে জোটগতভাবে। পক্ষান্তরে আবার বিএনপির 300 আসনে তাদের প্রার্থী রয়েছে। তারা দীর্ঘদিন তাদের একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা রাজনীতি করছে। বাংলাদেশ জামাত ইসলাম বৃহত্তর রাজনৈতিক দল, তারও 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তারও এবার ভোটের মাঠে বেশ যোগ্যতা রয়েছে, কৌশল নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন, যোগ্যতা রয়েছে তাদের, তারাও চাচ্ছেন প্রার্থীদের। এবং তাদের সাথে জোট করেছিল বাংলাদেশ ইসলামী আন্দোলন, কিন্তু এক পর্যায়ে যে তারা আসন বন্টন নিয়ে, আসন ভাগাভাগি নিয়ে তারা তাদের জোট থেকে সরে যায়। 12 দলীয় জোট ছিল, পরবর্তী সরে যাওয়া তারা আবার 11 দলীয় জোট হলো। এখন বিএনপি যে যারা জোট যাদেরকে যেভাবে বন্টন হয়েছে সেভাবে রয়ে গেল। এই ক্ষেত্রে তাদের কিছু বিদ্রোহী প্রার্থী, বিএনপির যে কোনো আসনে যে বিদ্রোহী প্রার্থী, তারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে। সেই আসনগুলোতে এই যে ভোটের টানাটানি ভাগাভাগির কারণে সেইখানে ওই যে একটা প্রতিবেদনে সেটা লক্ষ্য করা যায় যে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির ঘোষিত প্রার্থী যে ভোটটা ভাগাভাগি হলে এখানে বাড়তি সুবিধা জামাত ইসলামের যে একক ভোট হয়, ওখানে যে অবস্থান ভালো থাকে, তাহলে তারা এই সুবিধা পেতে পারে, এরকম একটি সম্ভাব্য প্রতিবেদন। তো আমার মনে হয় এইটা কোনো জায়গায় হবে, আবার কোনো জায়গায় সে বিষয়টি হবে না। আবার জোটগতভাবে দেখা যায় যে এটা বেশির ক্ষেত্রে হয়েছে ওই জায়গাগুলিতে, যেই জায়গাগুলিতে যে বিএনপির তারা প্রার্থী হওয়ার তাদের যোগ্যতা ছিল, অতীতে তাদের ত্যাগ ছিল, কিন্তু সেখানে দেখা গেল যে জোটগতভাবে অন্যদেরকে দেওয়া হয়েছে, জোটের অন্য লোক দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দলীয় হাইকমান্ড বলেছে যে তুমি ওটা প্রত্যাহার করো, সেটা করে নাই। সে অনেক দূরে গিয়েছে, প্রচারণায় ছিল, মনোনয়ন ওইখান থেকে সে পিছায়নি। তো আমরা মনে করি যে শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো বিদ্রোহী প্রার্থী, আশঙ্কা করছি কোনো বিদ্রোহী প্রার্থী যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে, হ্যাঁ, তো সেই প্রার্থীরা হয়তো দেখা যায় না, তাদের জনসমর্থন আছে, ব্যাপক জনসমর্থন আছে, কারণ দীর্ঘদিন তারা মাঠে ছিলেন। এখন জোটগত কারণে তাদের ওই যেই দলগুলো তাদের সাথে সঙ্গী হয়েছে, তারা প্রার্থী দিয়েছে, দেখা হলো তাদের ভোট একেবারেই কম। তো সেই ওই বিদ্রোহী প্রার্থী যেহেতু মাঠে ছিলেন, এরকম প্রার্থী আমরা আশঙ্কা করছি এরকম স্বতন্ত্র প্রার্থী কিছু নির্বাচিত হয়ে আসবেন। আবার দেখা যাচ্ছে দলীয়, এটা আমরা এর আগেও যে নির্বাচনগুলি দেখেছি সেখানে ঠিক দলের প্রার্থী দেওয়ার পরে সেই বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়ে আসছে। এটাই হলো বাস্তবতা।
তো আর এটা মধ্য দিয়ে একটা ওই যে জিনিসটা হচ্ছে যে বাড়তি সুবিধাটা ওই জামাত ইসলামও পেতে পারে, আবার BNP ও পেতে আবার স্বতন্ত্র প্রার্থী হতে পারে অথবা বিএনপি হতে হতে পারে। পারে। তার সব মিলিয়ে দেখা যায় আগামী 12 তারিখ জনগণ কি রায় দেয়, জনগণের রায়ের মধ্যে দিয়ে সেটাই দেখার এখানে বিষয়। বিচার বিশ্লেষণ আলোচনা সবার খেলার মাঠে তো বিভিন্ন জন আশা করে সবাই জিতবে, সবাই জিতে, কিন্তু শেষ পর্যন্ত গোলটা কে দেয় দেখা যায়। সেটাই তাই আমরা সেই শেষ গোল আগামী 12 তারিখ হবে এবং সেই গোলে খেলবে জনগণ আর বিজিত হবে রাজনৈতিক দলগুলো। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনাকে ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, দৈনিক বাংলা খবর পত্রিকার আয়োজনে এতক্ষণ আপনারা দেখলেন জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান। নিয়মিত এই আয়োজনটি দেখতে হলে এবং এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দৈনিক বাংলা খবর পত্রিকার পেজের কমেন্ট বক্সে মেসেজের মাধ্যমে আপনারা মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা জানিয়ে আমি সোমামত সুদ্দিক আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।